ঘাঁটিতে রয়েছে বিপুল পরিমাণের গোল্ডের মজুদ এবং অন্যান্য খনিজ সম্পদের মজুদ, যেটা যুক্তরাষ্ট্র সরাসরি নিজের অধীনে আনতে চায় এবং নিজের ইকোনমি এবং পৃথিবীব্যাপী তার যে প্রভাব রয়েছে সেটা বিস্তার করতে চায়। এই লক্ষ্যে অলরেডি ভেনেজুয়েলার উপকূলে অন্তত ৮টি মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ এবং ২টি পরমাণু চালিত সাবমেরিন মোতায়েন রয়েছে। পুর্তো নামক যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটি রয়েছে ভেনেজুয়েলার উপকূলের কাছে, সেখানে অলরেডি বি-52 বোমারু বিমান এবং F-35 যুদ্ধ বিমান পৌঁছে গেছে আরো 10,000 সেনা সদস্য। সার্বিক পরিস্থিতি যখন এতটাই উত্তপ্ত, তখন মাত্র 2 দিন পূর্বেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে প্রস্তাব দিয়েছিলেন, শান্তির প্রস্তাব, যে আমাদের সকল ধরনের তেল ক্ষেত্র এবং গোল্ডের যে খনি রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে নিঃশর্তে তুলে দেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, কারণ ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার শুধু প্রাকৃতিক সম্পদ নয়, পুরো ভেনেজুয়েলার কন্ট্রোল চান, যার জন্য দরকার হলো ক্ষমতার পরিবর্তন বা রিজিম চেঞ্জ। আর এটা নিশ্চিত করার জন্য আক্রমণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আর আক্রমণ অনিবার্য সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। সুযোগ হিসাবে বলা হয়েছে, ভেনেজুয়েলার মাদুরে যদি তৃতীয় বা চতুর্থ দেশে পলায়ন করতে চান, তাহলে তিনি যেই সম্পদ নিয়ে যেতে চান সেটার সুযোগ দেওয়া হবে, তাকে পালানোর সুযোগ দেওয়া হবে। এখন পরিস্থিতি যখন এতটাই উত্তপ্ত এবং হামলা অনিবার্য, তখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট জনাব মাদুরে ঘোষণা দিয়েছেন তার হাতে রাশিয়ার তৈরিকৃত অন্তত পক্ষে 5,000 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র রয়েছে। যে 5,000 রাশিয়ান ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের যে কথিতভাবে 10 থেকে 20টি যুদ্ধ বিমান আক্রমণে আসছে তাদের মোকাবেলা করা হবে। দেখুন, 5,000 রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র মোটেও সহজ কথা নয়। একটি বড় ধরনের মজুদ, যেই মজুদ তিনি প্রকাশ্যে এনে হুমকি দিয়েছেন রাশিয়ান এই 5,000 মিসাইল দিয়েই যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করা হবে। প্রশ্নটা হচ্ছে, ভেনেজুয়েলার হাতে এই যে 5,000 ক্ষেপণাস্ত্র রয়েছে রাশিয়ার তৈরিকৃত, এগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কতটুকু প্রতিরোধ গড়ে তুলতে পারবে বা যুদ্ধক্ষেত্রের সমীকরণ কতটুকু পাল্টে দিতে পারবে। চলুন ভিডিওর বাকি অংশে এগুলো বুঝতে চেষ্টা করি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মিস্টার মাদুরে যেমনটা ঘোষণা দিয়েছেন, রাশিয়ার 5,000 মিসাইল তাদের কাছে রয়েছে এবং যুক্তরাষ্ট্রকে তারা প্রতিহত করবে। দেখুন, এটা ঠিক যে ভেনেজুয়েলার কাছে বর্তমানে রাশিয়ার তৈরিকৃত S-300 বুক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে, সেগুলো লং রেঞ্জে আক্রমণ করতে ক্যাপেবল। তবে যেই 5,000 মিসাইলের কথা বলা হচ্ছে, সেগুলো S-300 এর ইন্টারসেপ্ট নয় বা বুক মিসাইলের ইন্টারসেপ্ট নয়, সেগুলো সাধারণ যে কাঁধে বহনযোগ্য ম্যানপ্যাড রয়েছে, ম্যানপ্যাটেবল এয়ার ডিফেন্স সিস্টেম, সেগুলো। দেখুন, রাশিয়ার বিখ্যাত যে ইগলা এস বা 9K3 ম্যানপ্যাড রয়েছে, যেটা ইনফ্রারেড আইআর হোমিং সিস্টেম ব্যবহার করে তাপ শনাক্তকারী প্রক্রিয়া শনাক্ত করে আক্রমণ করে, সেই বিখ্যাত ম্যানপ্যাড রয়েছে 5,000 ভেনেজুয়েলার কাছে, যেটা মোটেও ছোট কথা নয়, একটা বড় মজুদ। দেখুন, এই মিসাইল গুলো 6 কিলোমিটার রেঞ্জে কাজ করে এবং ভূমি থেকে 3.5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে কোনো টার্গেটকে এটা ভূপাতিত করতে পারে। এটি হেলিকপ্টার, লো ফ্লাই জেট ফাইটার এবং ড্রোন ক্রুজ মিসাইলের ক্ষেত্রে সফলতা দেখিয়েছে। তবে যুদ্ধ বিমান বা যুক্তরাষ্ট্রের বোমারু বিমান, যেগুলো 30,000 ফিট উপর দিয়ে উড়ে, সেগুলোর বিরুদ্ধে এগুলোর কার্যকারিতা অনেকটাই নিষ্ফল। দেখুন, এটা ঠিক ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তৈরিকৃত যে স্ট্রিঙ্গার ম্যানপ্যাড রয়েছে, এটা ব্যবহার করে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার কয়েকটি Su-24 জাতীয় বিমান ভূপাতিত করেছে। তবে সেটা অনেকটা রেয়ার কেস, কারণ ওই যুদ্ধ বিমানগুলো মাটির খুব কাছ দিয়ে উঠছিল সুনির্দিষ্ট হামলা করার জন্য। একটি যুদ্ধ বিমান 30,000 ফিট উচ্চতায় উঠতে পারে, এর বেশিও উঠতে পারে। তবে সুনির্দিষ্টভাবে লেজার হামলা করার জন্য যখন সে মিসাইল হিট করে বা আক্রমণ করে, তখন একে অনেক নিচু দিয়ে উঠতে হয়। কোনো কোনো যুদ্ধ বিমান একেবারে সুনির্দিষ্ট পিন পয়েন্ট আক্রমণের জন্য 10,000 ফিট বা এরও নিচে নেমে আসে। তখন কিন্তু সুযোগ হয় এই ম্যানপ্যাড গুলো দিয়ে আক্রমণ করে সেগুলোকে ডিস্ট্রয় করা বা ভূপাতিত করার। তবে এই সুযোগ সব সময় হয় না। ধরুন, যুক্তরাষ্ট্রের যে F-35 যুদ্ধ বিমান রয়েছে পঞ্চম প্রজন্মের, এগুলো 30,000 ফিট উচ্চতা থেকেই তার সুনির্দিষ্ট টার্গেটে হিট করতে পারে। এখানে তার নিচে নামার কোনো ধরনের প্রয়োজনীয়তা নেই। তার মিসাইল বা বোমাগুলো গাইডেড সিস্টেমের অধীনে জিপিআরএস সিস্টেম ব্যবহার করে নিখুঁতভাবে হিট করে ফেলে। এটা শুধু তার ডেলিভারি দেওয়ার ব্যাপার, এর বাইরের কোনো কিছু
নয়। যুক্তরাষ্ট্রের জন্য সবথেকে চিন্তার বিষয় হলো তাদের নন স্টেলথি পুরনো যে বি-52 বোমারু বিমানগুলো রয়েছে সেগুলো। তবে এই ক্ষেত্রে সেগুলো অনেকটা সেফ জোনে রয়েছে। কারণ এই বি-52 বোমারু বিমানগুলো ভূমি থেকে প্রায় ৩০,০০০ ফিট উচ্চতা দিয়ে উড়ে। এই বিমানগুলো কোনো সুনির্দিষ্ট আক্রমণ করে না, হেভি বম্বিং করে। সুতরাং তাদের নিচে নামার কোনো প্রয়োজন নেই। প্রায় ৩০ থেকে ৩৫,০০০ ফিট উচ্চতা দিয়েই তারা কাজ করতে পারবে, বম্বিং করতে পারবে। সুতরাং এই বিমানগুলো সেফ জোনে রয়েছে। এই ম্যান পেটেবল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মূলত যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ বিমান রয়েছে তার বিরুদ্ধে তেমন প্রতিরোধী গড়ে তোলা যাবে না। প্রশ্নটা হচ্ছে, যদি ম্যান প্যাড দিয়ে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীকে মোকাবেলা করা না যায়, তাহলে এই ৫,০০০ মিসাইলের হুমকি কেন দিলেন মিস্টার মাদুরে? প্রকৃতপক্ষে যুদ্ধক্ষেত্রের সমীকরণ কি? দেখুন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের যে আক্রমণ আর ইরানের বিরুদ্ধে আক্রমণ দুইটা এক জিনিস নয়। ইরানে আক্রমণ করে সাধারণ কিছু ক্ষয়ক্ষতি করতে চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র, এর বেশি কিছু নয়। তবে এই ভেনেজুয়েলার রিজিম চেঞ্জ বা ক্ষমতা পরিবর্তন করে দেশটিকে দখল করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। আর এই ক্ষেত্রে তাকে পদাতিক হামলা করতেই হবে এবং সেনাবাহিনী প্রেরণ করতেই হবে। আর যে কোনো ধরনের পদাতিক হামলায় যুদ্ধ বিমান গ্রাউন্ড সাপোর্ট রোল হিসাবে বড় ভূমিকা পালন করতে পারে না। সেখানে বিভিন্ন ধরনের হেলিকপ্টার এবং কাছে উড়ন্ত যে সকল ড্রোন রয়েছে সেগুলোকে ব্যবহার করতে হয়। আর এই হেলিকপ্টার এবং ড্রোনের জন্য এই ম্যান পোর্টেবল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটা বড় হুমকি। ধরুন কথার কথা, ভেনেজুয়েলার উপকূল ধরে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেতরে শহরের দিকে প্রবেশ করতে চাইলো, তাদের বিভিন্ন স্থানে আস্তে আস্তে হামলা করে সেখানে ক্যাম্প তৈরি করতে হবে। ক্যাম্প তৈরি করা হতে পারে বিভিন্ন ধরনের পাহাড়ের উপর বা বিভিন্ন ধরনের ঘন জঙ্গলের ভেতর, যেখানে যুদ্ধ বিমান বা বড় ধরনের বিমান ল্যান্ড করতে পারবে না। সেখানে কিন্তু এই হেলিকপ্টার বা বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট হেলিকপ্টার দিয়ে রসদ প্রেরণ করতে হবে। হেলিকপ্টারের ব্যবহার নিশ্চিত করতেই হবে। আর তখনই কিন্তু এই ম্যান পোর্টেবল যে এয়ার ডিফেন্স সিস্টেম বা ম্যানপ্যাড রয়েছে রাশিয়ার, এগুলা সেগুলো কাজে আসবে। এই ভেনেজুয়েলার যারা বিভিন্ন মিলিশিয়া রয়েছে, তারা এই পোর্টেবল ম্যানপাড ব্যবহার করে যুক্তরাষ্ট্রের যে অ্যাপাচি হেলিকপ্টার, যুক্তরাষ্ট্রের চিনুক হেলিকপ্টার এবং যে ব্ল্যাক হল হেলিকপ্টার রয়েছে তার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারে। ধরুন, ইউক্রেনের যুদ্ধে জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং স্টিঙ্গার ম্যানপ্যাড পুরো রাতারাতি ঘটনা পাল্টে দিয়েছে। রাশিয়া কিন্তু কিয়েভ দখল করেও দখল করতে পারেনি। আফগানিস্তানের যুদ্ধে আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের তৈরিকৃত স্টিঙ্গার মিসাইলগুলো রাশিয়ান হেলিকপ্টার এবং তাদের পদাতিক বাহিনীকে কি করে আটকে দিয়েছে। এমনকি আমরা কিন্তু ভিয়েতনামের যুদ্ধও দেখেছি চীনের তৈরিকৃত ম্যানপ্যাডগুলো কি করে যুক্তরাষ্ট্রের জন্য বড় প্রতিবন্ধকতা তৈরি করেছে। সেই ক্ষেত্রে ৫,০০০ ম্যানপ্যাড এগলা সেটা একটা বড় মজুদ, এবং অবশ্যই পদাতিক হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে একটি শক্তিশালী প্রতিপক্ষ মোকাবেলা করতে হবে। এখন দেখার বিষয়, এই জটিল সমীকরণ এবং চ্যালেঞ্জ থাকার পরও যুক্তরাষ্ট্র কতটুকু ঝুঁকি নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।